সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ঝাড়ফুঁকের নামে বেত্রাঘাত, পরদিনে মৃত্যু, রাজগঞ্জের 2 ওঝা গ্রেপ্তার। লোকো পাইলটের তৎপরতায় রক্ষা পেল হাতির প্রাণ, সেবক গোলমা সেকশনে এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে এসি বিকল, তীব্র গরমে রোগীদের দুর্ভোগ ঘিরে বিক্ষোভ। এবার আসছে বিস্তারিত সংবাদে। অসুস্থ এক ব্যক্তিকে সুস্থ করার আশায় পরিবারের সদস্যরা ওঝার দ্বারস্থ হন, কিন্তু সেই ঝাড়ফুঁকের ঘটনাই তার মৃত্যুর কারণ কিনা তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জে। মৃতের নাম খিতেন রায়, তার বাড়ি ডাঙ্গাপাড়া এলাকায়। পরিবারের অভিযোগ, অসুস্থ খিতেন সুস্থ করার নাম করে তাকে এক ওঝা বেত দিয়ে নির্মমভাবে মারধর করেন। এই ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরদিনই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার শারীরিক অসুস্থতার জন্য তাকে প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকেই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। তবে একাধিক পরীক্ষা নিরীক্ষার পরেও নির্দিষ্ট কোনো রোগ ধরা না পড়ায় তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এরপরেই শুরু হয় ঝাড়ফুঁক। প্রথমে রাজগঞ্জের মর্গারাঙ্গি এলাকার এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই কবিরাজ তার গুরুর কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী খিতেনকে নিয়ে যাওয়া হয় রাজগঞ্জের সুখানি সাহেবপাড়া এলাকায় এক ওঝার কাছে। পরিবারের দাবি, অশরীরীর প্রভাব কাটানোর নামে খিতেনকে তাঁর স্ত্রীর সামনেই বেত দিয়ে প্রচণ্ড মারধর করা হয়। তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য আর স্থানীয়রা। মঙ্গলবার রাজগঞ্জ থানায় 2 কবিরাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে। ভর্তি করলাম নাচের মধ্যে, তখন তাকে ফোন করে বলে বাড়ি নিয়ে আসো, আমরা ঠিক করবে আমার মেয়ে। তখন ওখান থেকে ছুটি করে নিয়ে বাড়ি আসি। আসার পর কোথায় এখন নিয়ে যাও আমার কবিরাজের বাড়িতে, ও ছাড়া কাউর ঠিক করতে পারবে না। তখন নিয়ে গেলাম হাতির 2টার দিকে নিয়ে যায়, কথা বলে না, এই যে পুরাচ্ছে মাঠ বেত দিয়ে। আর বড় পাঠা বলি দেয়, ওই একটা হাত বার করেছে, দাও বেত দিয়ে। হ্যাঁ, ফুরাছে মারলে বলে কথা বলবে। আমি বলছি বলে মারবেন না, তাও তারপরও মারে, কথা শুনে না। হ্যাঁ হ্যাঁ, তারপরে বাড়িতে নিয়ে আসি। আসার পর ব্যথার জন্য থাকতে পারে না, ওই ব্যথার জন্য শেষ। আপনার স্বামী এমনি কি কাজ করে? টোটো চালায়, তো আগে বাইরে থাকতো, এখন টোটো চালায়। পরিবারে আর কে কে আছে? ছেলে, 2 ছেলে। কি চাচ্ছেন এখন? যারা মারধর তাদের শাস্তি হোক, শাস্তি হোক। তো প্রথম দিন যেটা হইলো, শুনলাম নাকি স্ট্রোক করছে। তো খবর পাওয়ার পরে এনারা নিয়ে গেছে মগাডাঙ্গিতে। এখান থেকে এফআর করছে আবার মেডিকেল থেকে এফআর করছে আবার মেডিকেলে বলছিল যে এখানে আইসি ব্যাট নাই, বন্ধ আছে, তা আপনারা অন্যত্রে নিয়ে যান। তো ওইখান থেকে নিয়ে আসছে নর্থ বেঙ্গলে। তারপরে পরীক্ষা কিছু করছে আর কি, করার পর কোনো রিপোর্টে ধরা পড়েনি। ওইখান থেকে আত্মীয় স্বজন সবাই মিলে বলল যে বাড়িতে নিয়ে আসার পরে এই কবিরাজ যোগাযোগ করছিল নাকি বলে, এরা নাকি বলে ভালো করবে আর কি, ভালো করবে। তখন কি করা যাবে, কবিরাজে নাকি বলে ফোন করে এদেরকে ডাইকা নিয়ে গেছে কবিরাজের বাড়ি। ওখানে ঝাড়ফুঁক করছিল, করার পরে ওর নাকি বলে গুরুদেব আছে, ওর গুরুকে ফোন করছিল, গুরুদেবের কাছে নিয়ে গেছিল পেশেন্টটাকে। ওখানে নিয়ে ব্যাট দিয়ে পুরা পিটাইছিল। পিটানোর পরে তো আবার পেশেন্ট তো আবার অস্থির হয়ে গেছে।
তারপরে এইখান থেকে আনছে, তাও আবার বলে যে পেশেন্ট নাকি বলে ভালো হয়ে যাবে। ভালো করতে গেলে কি বলে লাগা, ওদের বলে পূজা। তারপরে কবিতর আনছে আবার ইত্যাদি ইত্যাদি, যেটা বাজার করতে নিয়ে আসছে, পূজা করছে, তারপরে তো এই ঘটনা ঘটে গেল। এটা খুব দুঃখজনক ব্যাপার। কবে মারা যায়? এই মারধরের কদিন পরে মারা যায়? মারধরের একদিন, ওই দুই দিনের পরেই আর কি মারা গেল। কেমন মারধর করেছিল? তা আমি তো দেখলাম যেভাবে পেশেন্টটাকে মারছে, যেভাবে দেখলাম, তো খুব ভালোভাবে পিটাইছে আর কি, ব্যাট দিয়ে। ও তো কথাই বলতে পারে না। লোকো পাইলটের তৎপরতায় রক্ষা পেল হাতির প্রাণ। সেবক গুলমা সেকশনে এড়ানো গেল বড় দুর্ঘটনা। আবার লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটের তৎপরতায় রক্ষা পেল একটি বন্য হাতির প্রাণ। মঙ্গলবার গভীর রাতে সেবক গুলমার রেল সেকশন ট্র্যাক পার হওয়ার সময় একটি হাতিকে দেখতে পান ট্রেনের চালক ও তার সহকারী। পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা দ্রুত সতর্কতা অবলম্বন করেন এবং সঠিক সময়ে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে সেটি থামিয়ে দেন। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং হাতিটির প্রাণ রক্ষা পায়। রেল সূত্রে জানা গেছে, হাতিটি নিরাপদে রেল লাইন পার হওয়ার পরই ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে এবং গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ডুয়ার্স ও তরাই অঞ্চলের বিভিন্ন রেলপথে প্রায়ই বন্যপ্রাণীর চলাচল দেখা যায়। এই ধরনের পরিস্থিতিতে লোকো পাইলটদের সতর্কতা ও তৎপরতা বহুবার প্রাণহানি রোধ করেছে। মঙ্গলবার রাতের ঘটনাও তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে এসি বিকল, তীব্র গরমে রোগীদের দুর্ভোগ ঘিরে বিক্ষোভ। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে দীর্ঘদিন ধরে এসি বিকল থাকার অভিযোগে বুধবার সন্ধ্যায় ক্ষোভে ফেটে পড়েন রোগীদের পরিজনেরা। তীব্র গরমের মধ্যে প্রসূতি মা ও নবজাতকদের দুর্ভোগের অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান তারা। পরিজনদের অভিযোগ, প্রায় 11 দিন ধরে মাতৃমা বিভাগের এসি অচল হয়ে রয়েছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও মেরামতের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে অসহনীয় গরমে প্রসূতি মা ও শিশুদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে দাবি করেন তারা। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ পরিজনেরা এক হাসপাতাল আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়। এদিন আরও অভিযোগ ওঠে, এক প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসা 102 নম্বর অ্যাম্বুলেন্সের এসিও গত 4 দিন ধরে বিকল অবস্থায় রয়েছে। এর ফলে রোগী পরিবহনের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন পরিজনেরা। বিক্ষোভের পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে এসি মেরামতের কাজ শুরু করে। রোগীদের স্বস্তির জন্য অতিরিক্ত ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে বলে জানানো হয়েছে। হাসপাতালের এক আধিকারিক জানান, এসি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দপ্তরের অধীনে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। আমরা আমাদের সমস্যা হচ্ছে, আমাদের পেশেন্ট সিজার হয়েছে, তো 4 তলায় আছে। 4 তলায় এত গরম আমরা যখন ভিজিটিং টাইমে যাচ্ছি আমরা নিচে থাকতে পারছি না, তাহলে পেশেন্ট আর বাচ্চা কীভাবে থাকবে? আমাদের কমপ্লেন হচ্ছে ওখানে এসি আছে কিন্তু এসি চলছে না, তার কারণটা কি সেটা আমরা জানতে চাচ্ছি। আর চলছে না কেন এসি? কদিন ধরে বন্ধ? মানে আমরা যতদিন থেকে ওখানে ভর্তি আছি, যতদিন থেকে আমরা ভর্তি আছি প্রায় আমার তো এখানে আসার 4 দিন হয়ে গেল। মানে শনিবারে সিজার হয়েছে, তারপরে 2 দিন আগে দিয়েছে। তো 2 দিন আগে মানে পুরো বাচ্চা ঘেমে যাচ্ছে, আমি পাখা নিয়ে দিচ্ছি, পাখা দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। তো সেই জন্য আমরা ওই যে ওয়ার্ড মাস্টারের কাছে গেলাম, তো উনি বললো যে আমাদের এই বিল্ডিংয়ে আসতে। ইনি বলছেন আবার ইঞ্জিনিয়ার আসবে। তাহলে এত আমাদের পেশেন্টের যদি কোনো কিছু হয় তাহলে আমাদের কি এনারা কি কোনো মানে দায় নিবে? এনারা নিবে না, এনারা শুধু মানে লিখে দিবে রেফার। তখন আমরা কোথায় যাবো পেশেন্টকে নিয়ে? কি বললেন আপনারা? এলেন, কাকে জানালেন? এখানে ওনার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, কি জানালেন, কি বললেন? এখানে আমরা জানালাম যে আজকের মধ্যে আমাদের এসি চালু করে দিতে। গরম তো প্রচন্ড রয়েছে, প্রচুর গরম আছে। মানে আমাদের যে পেশেন্ট যে আছে না, পেশেন্টের মানে সিজার যে হয়েছে, সেলাইটাও একদম ভেজে ভেজে যাচ্ছে। মানে সেলাইটাও মানে
ছুটে যাওয়ার মতন ভাব। গোটা মাতৃমায় কি একই অবস্থা? গোটা মাতৃমায় বলতে একই অবস্থা, মানে কোনো কোথাও এসি নেই, এত গরমের মধ্যে মানে তারা কিভাবে থাকবে, এটা মেডিকেল কলেজ হওয়ার সত্ত্বেও মানে এইরকম ব্যবস্থা মানে আমরা বুঝতে পারছি না। আজকে আমি 4 দিন ধরে এখানে আছি। এখানে টপ ফ্লোরটা আছে, ওইখানে তো আপনারা জানেন কীরকম সূর্যের তাপ, সেটা একদম সম্পূর্ণ পেশেন্ট রয়েছে, পেশেন্ট পার্টি যাদের সিজার করছে টপ ফ্লোরে 4 ফ্লোরে রাখছে, ওখানে আমি 4 দিন ধরে কোনো এসি দেখছি না। তারপর আমি ওখানে গিয়ে কমপ্লেন করলাম কী ব্যাপার এখন হচ্ছে এসি না বলে, ওনারা বললো এর আগেও কমপ্লেন বহুবার দেওয়া হয়েছে, এখানে এসি 10 মিনিট চালু করে অটোমেটিক পরে বন্ধ করে দেয়, ওরা চালু করছে না। তার জন্য আমরা এখানকার সব লোক মিলে আসলাম কমপ্লেন করলে। প্রথমে ওয়ার্ড মাস্টারের কাছে গেল, উনি বললেন যে এই রেড কালার যে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে যাও, ওখানে কমপ্লেন করো। এখানকার এক অফিসারের সঙ্গে কথা বললাম, উনি বলল যে এটা তো আমাদের ডিপার্টমেন্ট নয়, এটা হচ্ছে পিডাব্লিউডি দেখছে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট পিডাব্লিউডি। আমরা এখানে যার সাথে কথা বলা যাবে তাকে ডাকেন, এখানে কমপ্লেন তো এখানেই দিতে হবে না পিডাব্লিউডিতে যাবো না, কমপ্লেন এখানে হবে। তাহলে আমি বললাম তাহলে যার সাথে কথা বললে কথা হবে তাকে ডাকেন। উনি আসতে চাচ্ছেন না, ফোন করতেছেন, আমি সাইডে আসি হয়েছে, ভয় পেয়েছি ওনারা, তাই আসতে চাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যে যদি উনি না আসে তাহলে আমরা পদ অবরোধ করবো। কেন এসি লাগানো হচ্ছে? কি সমস্যা হচ্ছে এসি না থাকার এসির ফলে? পেশেন্টের অবস্থা বেহাল, শুধু পেশেন্ট নয়, ওখানে যারা কাজ করছেন পেশেন্টের অবস্থায় একটা কিছু হলে কেউ দায়ভার নেবে না। তারা কি করবে, রেফার লিখে দেবে, শিলিগুড়ি যান, মেডিকেল কলেজে যান, সেই অবস্থা করবে। তার জন্য আমরা সবাই মিলে এখানে আসছি, আচ্ছা দেখবো যে হাফ অ্যান আওয়ারের মধ্যে যদি ওনারা কোনো অ্যাকশান নেয়, এসি চালু করবে। একজন এসে অফিসার বললো না অটোমেটিক এসি চালু করা হয়েছে, ফোন করে জিজ্ঞাসা করলাম এখনও হয়নি। কিছুক্ষণ আমরা ওয়েট করছি, দেখছি, যদি না হয় পদ অবরোধ করা হবে। কেন হলো না আমাদের লিখিত দিতে হবে, তারপর আমরা উপরে ফরওয়ার্ড। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও সংরক্ষণের দাবিতে জলপাইগুড়িতে UTJAS এর ডেপুটেশন। কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং জনসংখ্যার অনুপাতে সংরক্ষণের দাবিতে বুধবার জলপাইগুড়িতে ডেপুটেশন কর্মসূচি পালন করল UTJAS। সংগঠনের সদস্যরা একটি মিছিল করে ডিভিশনাল কমিশনারের অফিস জলপাইগুড়িতে পৌঁছে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেন। UTJAS এর পক্ষ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে কামতাপুরী ভাষা সাংবিধানিক স্বীকৃতি থেকে বঞ্চিত। ভাষা সংস্কৃতি এবং উত্তরবঙ্গের মানুষের অধিকার রক্ষার স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি জনসংখ্যার অনুপাতে সংরক্ষণের দাবিও পুনর্ব্যক্ত করা হয়। এদিনের কর্মসূচিতে সংগঠনের বহু সদস্য ও সমর্থক অংশ নেন। দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেয় সংগঠন। সংগঠনের মতে কামতাপুরী ভাষার স্বীকৃতি এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের সক্রিয় উদ্যোগ জরুরি। আমরা উত্তরবঙ্গ তপশিলি জাতি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা আসছি মূলত উত্তরবঙ্গের কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তালিকাভুক্ত করা এবং সংরক্ষণ নিয়ে আজকে বিভিন্ন রকম জালিয়াতি চলছে, যেটা দুর্নীতিমুক্ত বলছি আমরা। যে এই তপশিলি আদিবাসীর নাম করে জাল সার্টিফিকেট নিয়ে আজকে মানে সেই কোঠাগুলো পূরণ করছে এবং মূল যারা প্রাপ্য, যাদের হক, সেই হকদার মানুষ, সেই শ্রেণীর মানুষ আজকে ওখান থেকে বঞ্চিত হচ্ছে। এই দাবিতেই এই দুটো দাবি আমাদের তো বিভিন্ন রকমের দাবি আছে। আজকে মূলত এই দুটো দাবির ভিত্তিতে আমরা এই প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে আসছি। আপনার নাম দাদা? অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। তিস্তার চরে শতাধিক বন্য হাতির আনাগোনা, আতঙ্কে নির্ঘুম জলপাইগুড়ির বাসিন্দারা। জলপাইগুড়ির তিস্তা নদীর চরে শতাধিক বন্য হাতির আনাগোনায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জারিয়াপাড়া সংলগ্ন তিস্তা নদীর চরে বর্তমানে প্রায় 100 হাতির একটি বড় পাল ঘোরাফেরা করছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, হাতির ভয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের।
প্রতিদিন রাত জেগে পাহারা দিতে হচ্ছে গ্রামবাসীদের। দুদিন আগে হাতির পাল তিস্তা নদীর বাঁধের কাছাকাছি চলে আসে, যা লোকালয় থেকে খুবই অল্প দূরত্বে অবস্থিত। রাতের অন্ধকারে হাতিরা কাঁঠাল সহ বিভিন্ন ফল খেয়ে ক্ষয়ক্ষতি করছে। সকালে হাতির পায়ের ছাপ দেখে আতঙ্ক আরও বাড়ছে। এছাড়াও নদীর চরে চাষাবাদের জন্য তৈরি করা অস্থায়ী ঘরবাড়ি ভেঙে দেওয়ায় অভিযোগ উঠেছে হাতির পালের বিরুদ্ধে। ফলে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরাও। এর আগেও একাধিকবার বন্য হাতি জলপাইগুড়ি শহরে প্রবেশ করেছিল। ফলে বর্তমান পরিস্থিতিতে হাতির পাল ফের শহরমুখী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত বন দপ্তর উদ্যোগ নিয়ে হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলে এলাকায় স্বস্তি ফিরবে। এটাকে আগে বলতো প্রেমগঞ্জের চর, এখন তো প্রেমগঞ্জের চর নেই, পাহাড়পুর পার্শ্ববর্তী এলাকা। সেইখানে যে 100-র মতো হাতি আসছে, আমরা এই এলাকায় বিশেষ করে আতঙ্কে আছি। মানে মানুষজন সবাই একত্রিত আছে, সবাই একত্রিত আছি, মানে রাতের ঘুম আমাদের ছুড়ে নষ্ট হয়ে গেছে বলাই চলে। সবাই আতঙ্ক হয়ে আছে কখন কি হবে। পরশুদিন মানে ওই বাঁধের ভিতরে আসছিল, আসে অনেকের গাছের কাঁঠাল টাটাল খেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বড় দাতাল যেটা লোকালে চলে আসছে। লোকালে ভিতরে বাঁধের ভিতরে চলে আসছে। আচ্ছা, তারপর তারপর পটকা টটকা ফুটায়, তারপর আমরা অনেকে জানে না যে হাতি সকালে ঘুম থেকে উঠে দেখে হাতির পা দেখে তো সবাই আতঙ্ক হয়েছে। হ্যাঁ, এইভাবেই প্রতিদিন পাহারা দিচ্ছে। এইভাবেই তো আমরা আতঙ্ক হয়ে আছি। এইখানে আমাদের এখানে ঘটনাটা 3 দিন ধরে চলছে। আচ্ছা, তার আগে ছিল ওই 4 নম্বরের সোজা ছিল, ওখানে 1 মাস ধরে এই আতঙ্ক। আর আমাদের আতঙ্কটা 4 দিন ধরে একদম লোকালের কাছাকাছি। একদম কাছাকাছি আমাদের এখানে চলে আসে। আজকে আরো ভয়াবহ ঘটনা, একদম কাছে চলে আসে। এই জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, ওরা পরশুদিন আসছিল, কালকে থেকে তো এদের কোনো পাত্তাই নেই। কি চাচ্ছেন বলুন তো? আমরা চাচ্ছি একটা শান্তি, যাতে অতি শীঘ্রই যেন ফরেস্ট ডিপার্টমেন্ট এদেরকে ওদের নিরাপদ জায়গায় নিয়ে যাক। কারণ এটা তো জলপাইগুড়ি পার্শ্ববর্তী জনবহুল এলাকা না, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে তো জলপাইগুড়ি শহরে ঢুকছে, তো বলা যায় না রাত্রিবেলা এরা শহরে ঢুকতেও পারে। সেই জন্য আমরা সরকারের কাছে বা আপনাদের কাছে আবেদন করতেছি যে তাড়াতাড়ি যেন এদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। হাতিগুলো অনেকদিন থেকে আছে আমাদের এই জায়গায়, খুবই অসুবিধায় আছি আমরা বাঁধের এই জায়গায়। কোনো সময় আমাদের এই জায়গায় পার হয়ে আসতেছে একটা করে নদী পার করে, আর মাঝখানটায় এইখানটায় থাকে সারাদিন দেখা যায় হাতিগুলো। তো আমরা খুবই অসুবিধায় আছি, আমরা ঘুম টুম আমাদের হয় না আর কি, এরকম পরিস্থিতিতে আছি। হ্যাঁ, তো এখান থেকে যদি তারা নিয়ে যায় ফরেস্টে খুব ভালো হয়। হ্যাঁ, ঢুকছে তো এগুলোও যাইতে পারে আর কি, কোনো সময় বাদ পার হয়ে আসতেছে, বৃষ্টি পড়তেছে, খুব অসুবিধা হচ্ছে। শহরেও চলে যেতে পারে, যেহেতু শহরে হ্যাঁ গেছে। আর এই বাদেও এই যে আসছে, পার হয়েছে একটা। কোনদিন রাত্রেবেলা বৃষ্টি পড়লে চলে যেতে পারে আর কি, ঠিক নেই। ভারী চিন্তা হয়েছে, খুব ভারী চিন্তা, আমাদের ঘুম টুম হয় না, এরকম পরিস্থিতিতে আছে। কদিন থেকে এইভাবে দেখছেন? এইখানটা প্রায় মাসখানেক হয়ে গেল মনে হয়, এইভাবেই আছে। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। জনকল্যাণমূলক পরিষেবার শিবিরে উপচে পড়া ভিড়, সাধারণ মানুষের সুবিধার্থে আরও একদিন বাড়ল ক্যাম্প। রাজ্য আর কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের নাম নথিভুক্ত করার লক্ষ্যে আয়োজিত বিশেষ শিবিরে তৃতীয় দিনে সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দেন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়িতে পৌরসভা আর ব্লক এলাকায় বিপুল উৎসাহের মধ্যে দিয়ে শিবির অনুষ্ঠিত হয়। মূলত কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রায় 57টি জনকল্যাণমূলক পরিষেবায় নাম নথিভুক্ত করার সুযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী শিবিরের শেষ দিন হওয়ায় মানুষের ব্যাপক ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু মানুষের চাহিদার কথা বিচার বিবেচনা করে রাজ্য সরকার আরও একদিন শিবিরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন। শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের নাম নথিভুক্তর পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছে বাড়িতে সোলার প্যানেল স্থাপনের আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পে সরকারি ভর্তুকির সুবিধাও থাকছে, ফলে সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার সহ একাধিক কেন্দ্র এবং রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন। তৃতীয় দিনেও জেলার বিভিন্ন ক্যাম্পে অসংখ্য মানুষের উপস্থিতি প্রমাণ করছে সরকারি পরিষেবাগুলি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ব্যাপকভাবে সফল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত একদিনের এই শিবিরে আরও বেশি সংখ্যক মানুষকে পরিষেবার আওতায় আনার চেষ্টা করা হবে।
আপনারা এটা কিসের ক্যাম্প দিয়েছেন? এটা সৌর বিদ্যুৎ প্রকল্পের ক্যাম্প হচ্ছে। আচ্ছা, মানে বিষয় কি এটা এখানে সোলার প্যানেল বাড়ি বাড়ি বসানো হচ্ছে কিলোওয়াট হিসেবে, যার যেরকম লোড আছে সেই হিসেবে একটা চার্জ হবে, খরচ হবে, তার আবার সাবসিডি ঢুকবে, আর এটা সোলার প্যানেল টোটালি ইনস্টলেশন হয়ে যাবে। কতদিনের মধ্যে সাধারণ মানুষ পাবে? এটা আবেদন হওয়ার তাড়াতাড়ি আমরা প্রসেস করব ভেন্ডারের মাধ্যমে, ভেন্ডার যা ইন্সপেকশন করবে তারপর প্রসেস চালবে। এই সৌর বিদ্যুতের মাধ্যমে কি এমনি যেটা নর্মাল কারেন্ট চলে এটার মধ্যে পার্থক্য কি? সৌর বিদ্যুৎ হচ্ছে আপনার দিনের বেলা যে সূর্যের থেকে যেটা উৎপন্ন হবে সেটা টোটালি চলবে, আর রাত্রিবেলাটা অফিসের সাথে কনজাংশন হবে। রাত্রেবেলা আবার ওইটা চলে। হ্যাঁ, এখন কি কেমন দেখছেন আজকে? ভালোই সারা পড়ছে। আমাদের তো 3 দিনে প্রায় 200-র উপরে আবেদন করেছে। মানে এখন কি সৌর বিদ্যুৎই অনেকটাই সৌর বিদ্যুৎই এখন সবাই পড়ছে। আজকে তো শেষ ক্যাম্প না, কালকে একদিন এক্সটেনশন হয়েছে, কালকে আগামীকাল অবধি আছে। কালকে অবধি চলবে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালের উত্তরবঙ্গ শাখা স্থাপনের দাবি, সাংবাদিক সম্মেলনে ঘোষণা। জলপাইগুড়িতে জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালের উত্তরবঙ্গ শাখা স্থাপনের দাবিতে সাংবাদিক বৈঠক করল জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বর্তমানে কলকাতায় অবস্থিত জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালের একটি শাখা উত্তরবঙ্গের জন্য জলপাইগুড়িতে স্থাপন করা হোক। অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীরণ ঘোষ বলেন, জলপাইগুড়িতে ট্রাইব্যুনাল স্থাপিত হলে সমগ্র উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমের ব্যবসায়ী, করদাতা ও আইনজীবীরাও উপকৃত হবেন। এদিন জলপাইগুড়ি জিএসটি এস্টাবলিশমেন্ট কমিটির চেয়ারম্যান তাপস কান্তি দাস জানান, তাদের এই দাবি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, জলপাইগুড়িতে প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত রয়েছে। যে ভবনে পূর্বে ক্যালকাটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ পরিচালিত হতো, সেই ভবনেই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করা যেতে পারে। এর ফলে নতুন করে পরিকাঠামো নির্মাণের প্রয়োজন হবে না এবং সরকারেরও উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় সাশ্রয় হবে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ কর্মকার, ট্রেজারার সৌমিক মজুমদার, সেমিনার চেয়ারম্যান কাঞ্চন সিনহা, রাজীব পারিক সহ বহু আইনজীবী ও সংগঠনের সদস্যরা। এখন এতে বোঝা গেল যে সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো এস্টাবলিশমেন্ট সারা ওয়েস্ট বেঙ্গলে করবে। ট্রাইব্যুনাল যেটা করবে যারা ডিলারদের জন্য, অলরেডি একটা হয়ে গেছে যেটা কলকাতায়, যেটাও বললো, এবং নর্থ বেঙ্গলে যেটা করবে। এবার নর্থ বেঙ্গলের জন্য আমাদের এইবার আমরা ডিমান্ড রাখছি। আপনাদের প্রত্যেকটা করে কপি দিয়েছে, এটা আমরা আজকে সিএমকে মেল করে দিয়েছি সকালবেলা ফর হিজ কনসিডারেশন। প্রশ্নটা হচ্ছে যে এখানে আমাদের কতগুলো যুক্তি আছে। সেটা হলো যে এই ট্রাইব্যুনাল এমন একটা ব্যাপার আছে, আমাদের যে লিগাল প্রসিডিওর, এরপরেই হয়তো কোনো কারণে এখানে যদি কোনো ডিসএগ্রিমেন্ট কিছু হয় তখন আমাদের হাইকোর্টে যেতে হবে। হাইকোর্ট আমাদের ঘরের সামনে। এক সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো একটা ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে, পুরনো ইনফ্রাস্ট্রাকচার হাইকোর্টে, যেটা আমাদের মতে হচ্ছে প্রেজেন্ট স্টেট গভর্নমেন্টের মাথা ব্যথা। কারণ এটা বন্ধ থাকলে কী হবে, এটার জন্য প্রচুর রেকারিং কস্ট হবে। তো একটা রেডিমেড জায়গা আমাদের আছে, এবং সেখানে যদি এইটাকে প্লেস করা যায় তাহলে দুটো জিনিস হবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চলে যাবে এবং কস্ট মিনিমাইজেশন হয়ে যাবে স্টেট গভর্নমেন্ট। এরকম বিভিন্ন কারণ আছে যেগুলো আমরা লিখেছি। তো এখন আমাদের বর্তমান যেটা আছে, এখন একটা কথা আপনারা সবাই জানেন যে চিৎকার না করলে তো কিছু পাওয়া যায় না। তো আমরা কিন্তু প্রায় 19টা সভা করেছিলাম সমস্ত পলিটিক্যাল পার্টি এবং ক্লাবগুলোকে নিয়ে আমাদের এই সংস্থায়। তো এটা ধরা যায় এটা আমাদের একটা নতুন লড়াই। আজকে আপনাদের মাধ্যমে সমগ্র জলপাইগুড়িবাসীর কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এই মেসেজটা দিয়ে, যে সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে এক। পরবর্তী আমাদের যে প্রোগ্রামটা আছে, আজকে আমাদের অর্গানাইজেশন যারা আছি আমরা এইটুকুই আছি, সবাই আসতে পারেননি আজকে। নেক্সট আমাদের প্রোগ্রাম হচ্ছে যে প্রশাসনের পারমিশন নিয়ে কদমতলা বা অন্য কোথাও, সেখানে আমরা বিভিন্ন অর্গানাইজেশন বা যেগুলো ব্যবসায়ী সংগঠন বা বিভিন্ন অর্গানাইজেশন, ওই বার আছে, প্রত্যেককে নিয়ে এই মুভমেন্টে সবাইকে সামিল করা এবং ভবিষ্যতে এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা এই চাইছি আর কি, যেটা মনে হচ্ছে এটা হয়ে যাবে, মানে আশা করছি। যেটা আজকে কী হচ্ছে, ওখানে যদি কোনো লিটিগেশন হয়, আপনি স্যাটিসফাইড হলেন না, তো আপনি কোথায় যাবেন? হাইকোর্টে যাবেন। তো হাইকোর্টে তো আবার ঘরের পাশে, যে আমাদের কথা বলি নেই, যারা নর্থ বেঙ্গলের লোক তারা তো পাশে
একই জায়গায় দুটো কাজ করতে পারবে। কমিউনিকেশন এখন খুব ভালো, কোনো অসুবিধা নেই। এবং আরও নতুন যে সরকার এসছে আরও বিভিন্ন রকম চেষ্টা করছে। যেমন আমরা যেটা বলছি যে আরেকটা পয়েন্ট যেটা আছে, যেটা আমরা খেয়াল করছি যে নতুন গভর্নমেন্ট কী করছে, শিলিগুড়ি জলপাইগুড়িকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে, দ্যাট ইজ টুইন সিটি। তো সেখানে তো কোনো প্রবলেম নেই, এটা ভালো হবে। আর সমস্ত উন্নয়নটা তো মাথার মধ্যে দিয়ে, মাথায় রক্ত দিয়ে লাভ নেই, সারা শরীরে ছড়িয়ে দেওয়াই ভালো আর কি, এটা আমাদের মতামত। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। গ্রীষ্মের দাবদাহে স্বস্তি দিতে আর পুষ্টিগুণে ভরপুর মৌসুমী ফল হিসাবে আবারও জলপাইগুড়ির বাজারে দেখা মিলছে সাদা নরম তাল শাঁসের। অল্প সময়ের জন্য পাওয়া যায় বলে এই ফলকে ঘিরে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো। স্থানীয় বিক্রেতাদের দাবি, জলপাইগুড়ি জেলায় তালের গাছ খুবই কম, তাই বাইরের জেলা থেকে এনে শাঁস বিক্রি করতে হয়। মূলত মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বিভিন্ন এলাকা থেকে তাল সংগ্রহ করে জলপাইগুড়ির বাজারে আনা হয়। বিক্রেতারা জানান, কাঁচার পাশাপাশি পাকা তালেরও পর্যাপ্ত যোগান আছে, ফলে এই মৌসুমে তালের ব্যবসা বেশ ভালোই চলছে। পুষ্টিবিদদের মতে তালের শাঁসে আছে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস, যা দাঁত আর হাড় মজবুত রাখতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরকে ঠান্ডা রাখে। ভিটামিন বি এর ঘাটতিজনিত সমস্যা প্রতিরোধেও ভূমিকা রাখে সেটি। স্মৃতিশক্তি বৃদ্ধিতেও এই ফল উপকারী। কিছু গবেষণায় তালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে। পুষ্টিগুণ, স্বাদ আর গরমে স্বস্তি, সব মিলিয়ে বাজারে তাল শাঁস কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে দিন দিন। আচ্ছা, এই সমস্ত তালের শাঁস আপনারা কোথা থেকে আনছেন মূলত? মালদা থেকে। মালদা যে জলপাইগুড়ির লোকাল নেই? লোকাল বলতে পারলাম না, আমার বাড়ি মালদা। আচ্ছা, মানে বাইরের থেকে আনতে হচ্ছে। এবার তালের ডিমান্ডটা কেমন দেখছেন? তালের শাঁস তালের শাঁস তো ভালো বিক্রি হচ্ছে। এই যে আপনারা পুরো তাল যে নিয়ে আসেন, পাকার সময় তো অভাব পড়ে না? না না, আমাদের দিকে অ্যাভেলেবেল আছে। আপনারা মালদার থেকে আসছেন? হ্যাঁ, আমার বাড়ি মালদা। এইখান থেকে এসে পোষায় আপনাদের? পোষাচ্ছে না, দাম কি করবো এখন। তালের শাঁস কেমন দেখছেন এবার? দারুণ খুব ভালো। কি কারণে খান মূলত? এখন গরম, ম্যাক্সিমাম গরম, এটা খাইলে খুব ভালো। সোডিয়াম, পটাশিয়াম থাকে এর মধ্যে অতিরিক্ত মাত্রা, ওই জন্যই খাইতে হয় এটা। এটা তো খুবই স্বল্প মেয়াদি। হ্যাঁ, স্বল্প মেয়াদি, এই সময় পাওয়া যাবে, আর 2-4-10 দিন তারপরে আর পাওয়া যাবে। দাম কত নিচ্ছে? ভালো, সস্তাই আছে, 20 টাকা, 30 টাকা, 3টা করে আজ দিচ্ছে 30 টাকা। ছোটোগুলা 20? হ্যাঁ, ছোটোগুলো। বলবেন দাদা, এই যে তালের শাঁস নিচ্ছে, এই খাচ্ছি, গরম পড়ছে, খাচ্ছি, ভালো লাগে খেতে? হ্যাঁ, খেতে ভালোই লাগে। জলপাইগুড়ির লোকাল মিলছে না, ফলে বাইরের থেকে আনতে হচ্ছে। এটা সব বাইরে, আর কয়দিনই তো আর কি। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বুধবার অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগের খেলায় মুখোমুখি হয় টাউন ক্লাব ও ইয়েলমো এফসি। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে জয় ছিনিয়ে নেয় টাউন ক্লাব। ম্যাচের ফলাফল অনুসারে টাউন ক্লাব 3টি গোল করে, দলের হয়ে আকাশদীপ ওরাও একটি, প্রভাত প্রধান 2টি গোল করেন। অপরদিকে ইয়েলমো এফসি 0 গোলে পরাস্ত হন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন টাউন ক্লাবের আকাশদীপ ওরাও। বৃহস্পতিবার সুপার ডিভিশন লিগের খেলায় টাউন ক্লাবের মাঠে মুখোমুখি হবে নেতাজি মডার্ন বনাম জেওয়াইসিসি। ফুটবল প্রেমীদের মধ্যে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে যথেষ্ট উৎসাহ। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ঝাড়ফুঁকের নামে বেত্রাঘাত, পরদিনে মৃত্যু, রাজগঞ্জের 2 ওঝা গ্রেপ্তার। লোকো পাইলটের তৎপরতায় রক্ষা পেল হাতির প্রাণ, সেবক গোলমা সেকশনে এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে এসি বিকল, তীব্র গরমে রোগীদের দুর্ভোগ ঘিরে বিক্ষোভ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।